নমস্কার, টপ নিউজ এট 10 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার ইডির। গতকাল আমরা দেখেছি 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজিত বসুকে। বয়ানে অসঙ্গতির অভিযোগে ধৃত সুজিত মেডিকেল পরীক্ষার পর আদালতে পেশ। পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু। গতকাল প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয়। বয়ানে অসঙ্গতির অভিযোগে ধৃত সুজিত। পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু। 2022 সালে সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতি। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো, অনুপ ঠিক কোন কোন অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে? পৌর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ইতিমধ্যেই সুজিত বোস, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আজকে তাকে মেডিকেল করানো হয় এবং আজকে ব্যবসায়ী আদালতে পেশ করা হয়েছে। 2022 সালে প্রথম এই পুরসভা মামলার দুর্নীতি কিন্তু সামনে এসেছিল। সেই সময় শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেক্ষেত্রে যখন এসএসসি মামলা তদন্ত করতে গিয়ে এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু অয়নশীলের নাম উঠে আসে। এই অয়নশীলকেই গ্রেপ্তার করে ইডি। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পৌরসভা সংক্রান্ত একাধিক তথ্য পায়। এরপরে ইডির পক্ষ থেকে এসিআর করা হয় এবং পৌরসভা মামলার তদন্তভার নেয় ইডি। এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক যেমন ব্যক্তির নাম পেয়েছিল, তার মধ্যে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তার নাম ছিল। দক্ষিণ দমদম পৌরসভা তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেখানে বেনিয়ম ভাবে চাকরি দেওয়ার অভিযোগ হয়েছিল, এমনটাই ইডির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং সেই সূত্র ধরেই যখন দুর্নীতি তদন্ত হয়, 2024 সালের 12 জানুয়ারি প্রথম নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পুরো নিয়োগ দুর্নীতি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এবং 2025 সালের 10 অক্টোবর সুজিত বসুর অফিস এবং ছেলের রেস্তোরাঁ সহ তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক জায়গায় তল্লাশি চালানো হয়। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সুজিত বসুর যে সমস্ত এই তল্লাশি যেমন চলেছিল, সুজিত বসুর ছেলে, মেয়ে এবং জামাই, স্ত্রী প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে। এবং 17 নভেম্বর সুজিত বসুর জামাইকে তলব করে এবং হাজিরা দেয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। এবং 3রা ডিসেম্বর সুজিত বসুর স্ত্রী, মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গত 11 এপ্রিল সুজিত বসুর ছেলে সমুদ্র বসু ইডি দপ্তরে আসে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবং চলতি সপ্তাহে বা চলতি মাসের আগে দেখা যায় ভোটের সময় একাধিকবার সুজিত বসুকে পরপর 3 বার তলব করা হয়েছিল। ভোটের কাজে ব্যস্ত বলে তিনি যাননি। শেষমেশ আদালতের দ্বারস্থ হওয়ার পরে তিনি 2 বার হাজিরা দিয়েছিলেন। 1 মে যখন তিনি হাজিরা দেন হাইকোর্টের নির্দেশে, সেক্ষেত্রে তাকে বেশ কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আরো বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তারপরে গতকাল যখন তাকে আবার তলব করা হয়, সেক্ষেত্রে বেশ কিছু নথি সম্পর্কে আনতে বলা হয় এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত বেনিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছিল, এই সমস্ত তথ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ তদন্তে অসঙ্গতি, তদন্ত একটাই প্রশ্ন এড়িয়ে যায়। এরপরে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয় মেডিকেলও। রাজনৈতিক গ্রেফতারের অভিযোগ ছেলের। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। দুর্নীতিতে কাউকে রেয়াত নয় বলে তোপ দিলীপের। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। গতকাল রাতে শ্বাস নিতে সমস্যা সুজিতের, ওষুধ নিয়ে সিজিওয়ে যান স্ত্রী এবং মেয়ে। শুভেন্দুর পিএ খুনের তদন্তে সিবিআই, বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে সিবিআই। পিএ খুনের তদন্তে সিবিআই এর 7 সদস্যের টিম। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ এই টিমে কারা কারা থাকছেন? অনুপের সঙ্গে আবারও যোগাযোগ করব, তবে তার আগে আপনাদেরকে জানাই শুভেন্দু অধিকারীর পিএ খুনের তদন্তে বা সিবিআই বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে সিবিআই।
পিএ খুনের তদন্তে সিবিআই এর 7 সদস্যের টিম। ডিআইজি সিবিআই পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে সিট গঠন। তদন্তকারী দলে দিল্লির 3 সিবিআই অফিসার। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো। অনুপ, এই টিমে কারা কারা রয়েছেন এবং কিভাবে এই কাজ চলবে? দেখো, চন্দ্রনাথ রথ যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক খুনের ঘটনা ইতিমধ্যে সিবিআই এর পক্ষ থেকে এই কেস রেজিস্টার করা হলো এবং 7 জন সিটের পক্ষ থেকে 7 জন তদন্তকারী আধিকারিক কিন্তু এই গঠন করা হচ্ছে, এমনটাই সিবিআই সূত্র খবর। এবং ডিআইজি সিবিআই পঙ্কজ কুমার সিং তার নেতৃত্বেই এই সিট গঠন করা হয়েছে এবং সিটের পক্ষ থেকে দিল্লি থেকে 3 অফিসার এখনো আসবেন বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং চন্দ্রনাথ রথ যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে। পরবর্তী ক্ষেত্রে গতকাল যে বৈঠকের পরেই মূলত সিদ্ধান্ত হয় যে এই কেসের তদন্তটা সিবিআই কে দেওয়া হবে। ইতিমধ্যেই 7 জনের যে গঠন করা হচ্ছে পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে, দিল্লি থেকে প্রত্যেকটি অফিসার তারা আসবেন, পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবেন এবং এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কোন কোন জায়গায় রয়েছে, কত ফুটেজ কালেক্ট করা হয়েছে, এই যাবতীয় তথ্য পাওয়ার পরে তারা কিন্তু ঘটনাস্থলে যাবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। একেবারে অন্যদিকে আমরা নজর রাখবো শুভেন্দু অধিকারীর পিএ খুনে ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড যোগ। উত্তরপ্রদেশ বিহারে ধৃত 3 জনকে টানা জেরা। ধৃত রাজ সিং এর সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ডের যোগ। 2020 সালে ব্যবসায়ী খুনে গ্রেফতার হয় শার্পশুটার রাজ। জামিনে মুক্তি পেয়ে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। আর রাজের সূত্রেই ভিকি এবং মায়াঙ্ক শার্পশুটার গ্যাংয়ে। বিস্তারিত জানবো, রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কিভাবে এই জাল, অর্থাৎ কিভাবে এই চক্র এই খুনের সাথে জড়িত, কারা কারা জড়িত, কোথা থেকে গ্রেফতারি, বিস্তারিত জানবো। দেখো, একেবারে ইতিমধ্যে রাজ সিংকে উত্তরপ্রদেশ এবং ভিকি মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র এই দুজনকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয় এবং গতকালই তাদেরকে আদালতে পেশ করে 13 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এবং জিজ্ঞাসাবাদে জানা গেছে এই রাজ সিং এবং তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কেটে দেখা গেছে যে তার নামে 12টিরও বেশি মামলা রয়েছে এবং 2020 সালে একজনকে খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে মুক্ত ছিল তিনি, তারপরই কিন্তু চন্দ্রনাথ রথকে এসে তারা খুন করে। সেক্ষেত্রে এখানে এই রাজ সিংকেই মনে করা হচ্ছে তিনি শার্প শুটার, কারণ তার বিরুদ্ধে একাধিক অস্ত্র আইনে মামলা রয়েছে। এবং শুধু তাই নয়, এই যে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে, অর্থাৎ যারা দাগি দুষ্কৃতীরা রয়েছে তাদের সঙ্গে অনবরত যোগাযোগ থাকতো এবং এরা একটি র্যাকেট হিসাবে কাজ করত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে শার্প শুটার হিসাবে তাদেরকে নেওয়া হতো এবং তারপরে এই ধরনের খুনের মতো ঘটনা তারা ঘটাতো। সেক্ষেত্রে এদের পেছনে আরো কারা কারা যুক্ত রয়েছে এবং কালকে পুলিশের তরফ থেকে আদালতে বলা হয়েছিল প্রয়োজনে এদেরকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে হবে, কারণ এই শার্প শুটার গ্যাংয়ের একটা বড় র্যাকেট কিন্তু এরা চালাতো, যারই এক অংশ রাজ সিং এবং এই ভিকি মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র। সেক্ষেত্রে কেন তারা চন্দ্রনাথ রথকে খুন করলো বা তাদেরকে সুপারি কিলিংটা কে দিয়েছিল, কি মোটিভ ছিল, এই বিষয়গুলি জানতে কিন্তু ইতিমধ্যে 3 জন অভিযুক্তকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। খুনিদের আশ্রয় দিয়ে বিহারে ধৃত আরো এক। চন্দ্রনাথ রথ খুনে ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগ। বিহারে ধৃত খুনিদের আশ্রয়দাতা বিশাল শ্রীবাস্তব। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, এই বিশাল শ্রীবাস্তবকে দেখো, বিহার পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই বিশাল শ্রীবাস্তব এই বিকাশ মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র এই দুজনকে খুনের ঘটনা ঘটার পর পালাতে সাহায্য করেছিল এবং তাদের দুজনকে শেল্টার দিয়েছিল এই বিহারের বক্সারে। সেক্ষেত্রে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যখন তাকে আটক করে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে এই বিকাশ শ্রীবাস্তবেরও কিন্তু ক্রিমিনাল হিস্ট্রি ঘেটে দেখা যায় প্রায় 12টিরও বেশি তার নামেও মামলা রয়েছে। চুরি ছিনতাই থেকে শুরু করে অপরাধমূলক কার্যকলাপ এবং অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই কারণেই কিন্তু তাকে বিহার পুলিশের স্পেশাল টাস্ক
টাস্কফোর্স গ্রেফতার করেছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেবলই কি এই রাজ সিং এবং এই দুজন অর্থাৎ তিনজন নাকি এর পেছনে একটা বড় র্যাকেট জড়িত রয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদে এই আন্ডারওয়ার্ল্ডের যে র্যাকেট যারা কিনা এইরকমভাবে সুপারি কিলিং এর নামে শার্প শুটার ব্যবহার করে হত্যা করত মানুষজনের, সেক্ষেত্রে এই চক্রের পেছনে কারা কারা যুক্ত রয়েছে এই বিষয়টি জানতে কিন্তু ইতিমধ্যে বিহার পুলিশের স্পেশাল টাস্কফোর্স এই বিকাশ শ্রীবাস্তব তাকেও কিন্তু জেরা করছে। বেশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके স্ট্রং মানে মাইথন স্টিল। পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 সিদ্ধান্ত, আর যার মধ্যে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা। একই সঙ্গে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং বিজেপির নিহত কর্মী সমর্থকদের পরিবারের পাশে থাকার আশ্বাস। প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। বাংলার ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ইচ্ছে পূরণ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন, ডবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা। মন্ত্রিসভার প্রথম 6 সিদ্ধান্তে এই সবকিছুই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়েছে বহু কর্মী সমর্থককে। এদিন নিহত সেই সব দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই তাঁর মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। 26-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবথেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বারবারই অভিযোগ করেছেন তৃণমূল সরকার জমি দেয়নি বলেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তার সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে সোমবার থেকেই বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু। 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। বঙ্গজয়ের পরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা হবে। সোমবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুফল এবার মিলবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না।
আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। বঙ্গবাসীর মন জয় বিজেপির বড় অস্ত্র ছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সেই পথে হেঁটেই সোমবার শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হলো 5 বছর। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। বিপুল প্রত্যাশা মাথায় নিয়ে বাংলার মসনাদে বসেছে প্রথম বিজেপি সরকার। সরকারের শুরু